नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज আবার আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের পকোড়া দিয়ে ভেজিটেবল দিয়ে রাইস রেসিপি। আর রেসিপিটা কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাইস তো আমরা অনেক রকম ভাবেই বানাই, কিন্তু একবার এরকম চিংড়ি মাছের পকোড়া দিয়ে রাইস বানিয়ে দেখবেন। আর রাইসটা বানানোর জন্য প্রথমে আমি 1 কিলো চাল নিয়েছিলাম, চালটাকে ভিজিয়ে রেখে আর জল গরম করে নিয়েছি। জলের মধ্যে চালটা দিয়ে এখানে ভাতটা বানিয়ে নিয়েছি, ওগুলো আর দেখালাম না। আর এখানে দেখুন ভাতটা আমার হয়ে গেছে। আর ভাতের মধ্যে আমি সাদা তেল, নুন, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ আর দিয়েছি এলাচ, সব কিছু ওর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে ভাতের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর ভাতটা আমার হয়ে এসেছে। এই ভাতটা তো একটু শক্ত শক্তই নাবাতে হয়, কারণ রাইসের জন্য ভাতটা একটু শক্ত শক্তই নাবাতে হয়, নইলে যখন রাইসটা বানাবো ভেঙে যাবে। আর এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। আর রাইসটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি মটর কড়াই নিয়েছি 500 গ্রাম মটর কড়াইকে আমি ছাড়িয়ে নিয়েছি। বিনস নিয়েছি 250 গ্রাম আর নিয়েছি গাজরটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে বড় সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে আমি ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে তো রাইসটা বানাবো, তার জন্য এখানে আমি 1 কিলোগ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটার আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচকে একটু বেশি রসুনের পেস্ট। রসুনটাকে আমি খুব বেশি পেস্ট করিনি, হালকা নোড়াই করে থেতো করে নিয়েছি। আর দিচ্ছি 2 চামচ মতো আদার পেস্ট। চিংড়ি মাছের পকোড়া বানানোর জন্য আর যা যা লাগবে সব কিছুই আমি দিয়ে নেব এক এক করে। এখানে আমি ছিপিতে করে দিচ্ছি ভিনেগারটা, 1 ছিপি। এখানে 1 চামচ ভিনেগার লাগবে। আর লাগছে এখানে শেজওয়ান সস। শেজওয়ান সসটা 1 চামচকেও একটু বেশি দিলাম। আর দিয়ে দেবো সয়া সস। সয়া সসটাও আমি মাপছি না, এমনি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এটা 1 চামচের মতোই দেবো সয়া সস। আর দিয়ে দেবো চিলি সস। চিলি সসটাও আমি চামচে মাপছি না, কিন্তু 1 চামচ মতো দিয়ে দেবো চিলি সস, কারণ এগুলো তো একটা আন্দাজ হয়ে গেছে। আন্দাজ মতো 1 চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আর দিয়ে দিচ্ছি ফুড কালার, পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা কিন্তু অপশনাল, যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়া আছে, এখানে একটা কালার এসেই যাবে। তবুও ফুড কালারটা দিলে আর একটু কালারটা দেখতে ভালো লাগে। আর এখানে আমি লাল রঙের ফুড কালারটা ইউজ করেছি। আর সব কিছু দিয়ে আমি ভালো করে এর সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো তো আমি আগে যা কিছু দিয়েছিলাম সব কিছু আগে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর চিংড়ি মাছটার মধ্যে আমি তো ডিম দিয়েছি, তাই কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লাগবে। আর আমি তো এখানে পরিমাণ মতো দিয়েছি, আরও লাগলে আবারও দেব, কারণ একটু নরম হয়ে গেলে আরও একটু দিতে হয়, নইলে কিন্তু চিংড়ি মাছের গায়ে কর্নফ্লাওয়ারটা ধরবে না। আর এখানে দেখুন চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এখানে আরও দেবো, এর মধ্যে আমি ধনিয়া পাতার কুচি দেবো। ধনিয়ার পাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ওর সঙ্গে ভালো করে মিক্স করে দিলাম। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। আধা ঘন্টা পর চিংড়ি মাছের পকোড়াগুলোকে আমি ভেজে নেব। আধা ঘন্টা পর চিংড়ি মাছের পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর প্রথমটা আমি দিয়েছি, দেখুন আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম একটু কম লাগছে, তাই আমি আবারও একটু কর্নফ্লাওয়ারটা বেশি করে দিয়ে ওর মধ্যে আর এবারে আমি পকোড়াগুলোকে ভাজছি। আর দেখুন চিংড়ি মাছের পকোড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, আর ভালোভাবে বেশ ম্যারিনেট হয়েছে, আর খুব সুন্দর একদম একটা একটা করে। এগুলো কিন্তু খুলেও যাচ্ছে না, কারণ কর্নফ্লাওয়ারটা ঠিক করে দেওয়া হয়েছে, তাই খুলে যাচ্ছে না। এতে যদি কর্নফ্লাওয়ারটা পাতলা হয়ে যেত তাহলে কিন্তু ছেড়ে যেত। আর এখানে দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা একটা আমি কিছুটা চিংড়ি মাছ আগে ভেজে নিলাম, আবারও দিয়েছি। একবারে দিলে তো সব জড়িয়ে যাবে, তাই অল্প অল্প করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। আর এটা তো আমি চিংড়ি মাছটা রাইস বানাবো বলে করছি, আর এটা যদি আমরা বাড়িতেও খাওয়ার জন্য করি না, এরকমভাবে চিংড়ি মাছের পকোড়া করলে দুর্দান্ত খেতে লাগে। চিংড়ি মাছ তো শুধুই খেতে ভালো লাগে, কিন্তু এরকমভাবে পকোড়া করলেও দারুণ খেতে লাগে। চিংড়ি মাছের পকোড়াগুলো সবগুলোই ভেজে নিয়েছি। আর এখানে আমি বিমসটা ভাজতে দিয়েছি। বিমসটা দেখুন আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর বিমসটা খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা কিছুটা ভেজে নেব। আর এখানে বিমসটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে দিয়েছি গাজর আর মটর কড়াইটা, এর মধ্যে নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এই গাজর আর মটর কড়াইটাও আমি খুব বেশি ভাজবো না, কারণ রাইসে দিলে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে দেখুন বিমসটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, আর খুব বেশিও কিন্তু ভাজিনি, নরম হয়ে গেছে, নুন দিয়েছি। আর এখানে দেখুন ভাতটার ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছিলাম। ভাতটা দেখুন খুব ঝরঝরে হয়েছে। আর ভাতটা একটু শক্ত শক্তই নামিয়েছি, নইলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ভাতটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু রাইস খেতে ভালো লাগবে না।
আর এখানে ভাতের মধ্যে যে তেজপাতা, এলাচ, দারুচিনি বড় বড় যেগুলো পেয়েছি সামনে, ওগুলোকে আমি বেজে ফেলে দিয়েছি, কারণ ওগুলো তো মুখে পড়লে খেতেও ভালো লাগবে না। আর এখানে আমি ভাতটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, কারণ নইলে বড় জায়গা লাগবে, বড় জায়গায় করে মিক্স করতে হবে। আমি দুটো জায়গায় করে ভাগ করে ভাতগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর আমি তো সবজিগুলো ভেজেছিলাম, সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কিছুটা চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নেব, কারণ চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি রাইসের মধ্যে দিলে মুখে একটা একটা যখন পড়বে খেতে ভালো লাগবে। আর এগুলো কিছুটা কেটে নিয়েছি। আর এদিকে দেখুন আমি রাইসের মধ্যে ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে ঘিটাকে দিচ্ছি না, মানে ওর সঙ্গে ভাজছি না, আমি ঘিটা এর মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি ভাতের সঙ্গে। আর ভাতটা যখন আমরা মিক্স করব, খন্তিটা কিন্তু এই রকমভাবে ফেলতে হয়, নইলে কিন্তু ভাতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি করি, যেমন তেমনভাবে খন্তিটা চালিয়ে দিই, খন্তিটা কিন্তু এই রকমভাবে ধরতে হয়, নইলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। রাইসের চাল যেহেতু বড় বড়, সেই হিসাব আর গোটা থাকবে না, ভেঙে যাবে। আর এখানে এদিকে এগুলো মিক্স হয়ে গেছে, আমি তো দুভাগে ভাগ করে নিয়েছিলাম, এটাকেও মিক্স করে দিচ্ছি। আর এর মধ্যেও সবজি, ঘি সব দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে আর কোনো ফোড়ন দিলাম না, তেজপাতা, এলাচ যেহেতু আমি ভাতের মধ্যে দিয়েছিলাম, আর ওগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগে না। আর এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি ঘিটা কিন্তু গরম করে দিয়েছি, এমন নয় যে ঘিটা ঠান্ডা দিয়েছি, ঘিটা গরম করে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি। আর ঘিটা দিয়েছি, কিন্তু এখন আমি এটাকে গরম করব। আর এখানে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করছি, যেহেতু গাজরটাও হলদে হলদে, আর তার সঙ্গে চিংড়ি মাছের পকোড়া, তার সঙ্গে সবুজ কড়াই, সবুজ বেশ দারুণ দেখতে লাগছে, সবুজ সবুজ অরেঞ্জ অরেঞ্জ। আর এখানে দেখুন সব কিছু আমি এক জায়গায় মিক্স করে একটাতে ভালো করে ভরে নিয়েছি, নিয়ে আমি এটাকে আবারও গরম করে নিচ্ছি, একদম লো ফ্লেমে গরম করে নিচ্ছি। আর ওপর থেকে আমি যে গোটা চিংড়িগুলো রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো ওপর থেকে ডেকোরেশন করার জন্য দিচ্ছি। আর এটা কিন্তু সত্যি এত সুন্দর খুশবু আর এত সুন্দর খেতে লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই দারুণ খেতে লাগে। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মিস্টারের নিজের হাতের রেসিপি, আমি ভয়েসটা দিচ্ছি, রান্নাটাও ওই করেছে। আর রান্নাটা না, আমার ছেলেরা তো চিংড়ি মাছটা পছন্দ করে, আর চিকেনটা অতটাও পছন্দ করে না, পকোড়াটা যদিও পছন্দ করে, রান্নাটা একদমই নয়। আর রাইসের সঙ্গে তো চিকেনটা ভালো লাগে, কিন্তু এরকমভাবে চিংড়ি মাছের পকোড়া দিয়ে রাইস বানিয়ে দিলে আমার ছেলেরাও পছন্দ করে। তারপর থেকেই আমার বাড়িতে এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে রাইস বানায়, আর দুর্দান্ত খেতে লাগে। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা? আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই চিংড়ি মাছের রাইস শুধুই খেতে ভালো লাগে, এর সঙ্গে আর কিছু লাগে না। এরকম চিংড়ি মাছের রাইস থাকলে আপনি চিকেন রাইস, মটন রাইস খাওয়া ভুলে যাবেন। আর দেখুন চিংড়ি মাছের রাইস আমার কমপ্লিট। আর দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব। আর আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও বা নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড হাইপ করে দেবেন।